বাড়ি কি ওনার পরিবারের বাড়ি এখনও তো পরিষ্কার মনে হয়নি, মানে সেটা তদন্ত হলে আশা করি বোঝা যাবে। এবং বিভিন্ন এজেন্সি রয়েছে, যে কোনো যে এজেন্সি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হতো, বিজেপিতে জয়েন করে ওয়াশিং মেশিনে ঢোকো, তারপর শুদ্ধ হয়ে তারপর বিভিন্ন পদ নাও, সিএম হও কিংবা মুখ্য সচিব হও কিংবা ইত্যাদি ইত্যাদি হও, কিংবা সুব্রত গুপ্তকে একটা ভালো জায়গায় দাও, সেই সব জায়গায় দেওয়া হয়। এখন সারা ভারত জুড়ে আমরা এগুলো দেখতে পেয়েছি। হয়তো দিলীপ মণ্ডল যায়নি বলে তাকে ওইভাবে ডাকা হয়েছে, এবং যা যা আপনারা দেখাচ্ছেন এগুলো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছে। যদি শুনুন, কেউ যদি দোষী হয়, দেখাচ্ছে, আমি তো গল্প করছি না, যদি কেউ দোষী হয় অবশ্যই শাস্তি হোক। কেউ যদি অন্যায় করে থাকে অবশ্যই শাস্তি হোক। দিলীপ মণ্ডল কি করেন এমনি রোজগার জানেন আপনি? মানে কি করেন, মানে যেহেতু আপনারই সতীর্থ বলে একজন তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে অবধি ছিল সবাই তৃণমূল। এখন যারা এখানে আপনি যদি স্টুডিওর বাইরে থেকে ঢিল নিয়ে ছুটতেন, যার মাথায় পড়বে সেই তৃণমূল। এখন সেই জায়গা থেকে অনেকে বিধায়ক হয়েছে, অনেক সংসদ হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। আবার অনেকে এখন পালাবদল হয়েছে, যে কারণেই। আমি এইসব কথাতে আসছি না, কে SMS করতো, কার হোয়াটসঅ্যাপ ছিল, কোন ওয়াশিং মেশিন ছিল, আমি বলতে চাইছি না। এইগুলো বলা মানে এই 93% ভোটকে উপেক্ষা করা। তাহলে এই হারকে না মেনে নিতে পারলে আপনাদের 11, 16 এবং 21-এর জয়কেও মানতে না পারা। আমার কথা হচ্ছে, আমি ওটা বাদ দিয়ে দিলাম। আমি বলছি এই যে শামীম আহমেদের যে মাটির তলার বাড়ি, বা এই যে দিলীপ মণ্ডলের যে প্রাসাদের মতো বাড়ি, বা যেটাকে আমরা মোটামুটিভাবে হোটেল রিসর্টের মতো আমার লাগছে দেখে। আমরা যখন হোটেলে যাই, আমি এই ব্যাপারে খুব থাকি যে একটু সুইমিং পুল থাকবে, বেশ সুন্দর সাজানো গোছানো হবে, সেরকম। তো এই দিলীপ মণ্ডলের বাড়ি তো মোটামুটি একটা রিসর্টের মতো, এবং যেখানে সুইমিং পুল, বিলাসবহুল সব কিছু আমরা দেখতে পাচ্ছি। আমার কথা, আপনার কি জানা আছে যে বিষ্ণুপুরের বর্তমান বিধায়ক দিলীপ মণ্ডল, তার সোর্স অফ ইনকাম কি? মানে আপনি কি দলের থেকে খোঁজ খবর নিয়ে জেনেছেন নাকি জানতে পারেন? এগুলো তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেখবে, সিবিআই দেখবে, ইডি দেখবে। এখন কোথায় কে কি করে বেড়াচ্ছে কিংবা কার কত সম্পত্তি হচ্ছে, তার মানে এটা আপনি জানেন না? আপনি আজকে পরিষ্কারভাবে বলতে পারছেন না যে না, এটা তার রোজগার থেকে করা। এখন যদি এটা তো নির্বাচনী প্রচারের অংশ হওয়া উচিত ছিল। এটা নির্বাচনের আগে একদিনে তো এগুলো তৈরি হয়নি। একদিনেও কি উনি এটা বানিয়ে ফেলেছেন নাকি হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে, সেটাও তো নয়। এখন করেছে নির্বাচনী প্রচারে, এরা ব্যবহার করতে পারতো। এখন নির্বাচন হয়ে গেছে, একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। তৃণমূল দলটা কত বাজে ছিল, কত খারাপ ছিল, এই কারণেই সরকারে দলে আবার বলছি না, তৃণমূল দলকে মেলাইন করা নাই। দিলীপ মণ্ডল একজন বিধায়ক বিষ্ণুপুর থেকে, এবার তিনি জিতেছেন, রিপ্রেজেন্টেটিভ, মানুষের ভোটে জিতে এসেছে। মানুষকে সম্মান জানাতে হবে। এখন যে মানুষগুলো দিলীপ বাবুকে ভোট দিয়েছেন, তো তাদেরকে তো আমরা অস্বীকার করতে পারি না। যে মানুষগুলো ভোট, কিছু দেখুন, এই ভোটটা হলো কিছু মানুষ কিন্তু গণতান্ত্রিক অধিকারের বাইরেও রয়ে গেছে, তাদেরকেও অস্বীকার করার জায়গা নেই। আগামী দিনে হয়তো নির্বাচন হবে, কি পদ্ধতিতে জিতেছে, কি হয়েছে। আমি ভবানীপুর কেন্দ্রে একজন কাউন্টিং এজেন্ট ছিলাম, আমি জানি অন্তত কি পদ্ধতিতে নির্বাচন হয়েছে, কত রাউন্ড অব্দি মমতা ব্যানার্জি এগিয়েছিলেন। একটু বলতে শেষ করতে দিন, আপনার টার্ন মেলে আপনি নিশ্চয়ই বলবেন। আপনি কাউন্টিং এজেন্ট ছিলেন ভবানীপুর কেন্দ্রে, ছিলেন না তো? তাহলে আপনি মাঝখানে ঢুকছেন। উনি তো নিজে প্রার্থী। হ্যাঁ, উনি তো নিজেই প্রার্থী ছিলেন। আমি নিজে, শুনুন, আমরা এখন বলছি দিলীপ মণ্ডলের বাড়ি নিয়ে। আচ্ছা, আমার সঙ্গে কিন্তু সুস্মিতা বিশ্বাস, জাতীয় কংগ্রেসের, একবার দেখিয়ে দিই, সুস্মিতা দি রয়েছেন আমার সঙ্গে। এই চেয়ারটা ফাঁকা ছিল বলে আমি এতক্ষণ পরিচয় করাতে পারছিলাম না। সাখারভ সরকার, বিজেপি মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। আমরা দিলীপ মণ্ডল নামক বিষ্ণুপুর পৈলানের বিধায়কের বাড়ির ছবি দেখাচ্ছি, আর সেই বাড়ি নিয়ে প্রশ্ন করছি। আমার একটাই প্রশ্ন, যে দিলীপবাবু রোজগারের সঙ্গে সঙ্গতি রেখে এরকম করতেই পারেন, যে কেউ করতে পারে আমাদের রাজ্যে। দেখুন, আমরা আজকে যদি রিলায়েন্স কোম্পানির যিনি মালিক, তার বাড়ি দেখিয়ে প্রশ্ন করি, তাহলে তিনি তার আয়ের সঙ্গে সঙ্গতি রেখে কাগজপত্র বলবেন যে ভাই এত বড় কথা তুমি বলছো কি করে, এটা আমার বাড়ি, তার এই কাগজপত্র, আমার রোজগার এত হাজার কোটি টাকা আমি রোজগার করি, এরকম 10টা রিসর্ট আমি একদম ঠিক বলেছেন তৈরি করতে। ওই পোলানি মোড় যেটা আছে, ওখানে পোলানি মোড়, ওখানকার যে রিলায়েন্স কোম্পানির যে বিল্ডিংটা ভাড়া দিয়েছেন, উনি জানেন কিনা জানি না, 5 থেকে 7 লাখ টাকা মান্থলি ভাড়া পান। তো এরকম না হতে পারে। আচ্ছা, আপনি ছেড়ে দিন। কবে জানলেন? আচ্ছা, এটা আপনি কবে খবর? দুজনের মধ্যে গন্ডগোল করবেন। আপনি বলতেন নির্বাচন তো হয়নি, এই আমি একটাই জিনিস, আপনার তো নির্বাচনী প্রচারটা কাজে লাগানো উচিত ছিল। দেবব্রত, আপনি যেহেতু নিজের পরিচয়টা আরো ভালোভাবে দিলেন যে আপনি ভবানীপুরে কাউন্টিং এজেন্ট ছিলেন, তার মানে আজও আপনি মনে প্রাণে তৃণমূল, এবং আগামী দিনেও তৃণমূল থাকবেন। আপনারই একজন সতীর্থ, আপনার দলের একজন 80 জনের বিধায়কের মধ্যে একজন দিলীপ মণ্ডল, তার আমি শুধুমাত্র সোর্স অফ ইনকামটা জানতে চেয়েছি। যে এত হতে পারে তিনি বিরাট ব্যবসায়ী, আমি দেবাশিস চক্রবর্তী ভাই আদার ব্যাপারী হয়ে আমি জাহাজের খোঁজ নিতে যাচ্ছি, হয়তো আমার দরকার নেই, আমি জানি না সেটা। আপনি কি পারবেন বলতে? আপনি বলছেন এখন তদন্ত করা দরকার, এটা তো ঠিক না। আপনি একজন দলের
আপনার কর্মী জয়ী বিধায়ক তাকে বলছেন না, তদন্ত না, এটা একটা এ তো অদ্ভুত হিংসে ধরনের হচ্ছে অভিযোগ। আপনার এখন তাহলে দেখে। আপনি যদি প্রশ্ন করেন বিজেপি আচ্ছা, আপনি এই পরিমাণ অস্বীকার করতে সম্পত্তি পারবেন, কেন ওনার কাছে আসেনি সারা উনি? ভারতের আমি 80% নেবো। উনি জানেন, সম্পত্তি ওনার বাড়িতে বিজেপি নিয়ে কত রেখেছেন, আমি- বিজেপি নিয়ে রেখেছেন। অস্ত্র আছে আপনি জানেন সেটা? আমি নেব। আচ্ছা, আপনি আবার একটু আপনার সময় আসলে বলবেন। আমি আমার কলিগ সোমদত্ত রয়েছেন, আমি ওকে রিকোয়েস্ট করব যে যদি অভিরূপাকে একবার ফোনে ধরা যায়। হ্যাঁ, অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি গিয়েছিলেন, উনি কি দেখেছেন এটা একবার যদি আমরা ওর মুখ থেকে একবার শুনি। ওর তো আমরা দেখলামই বক্তব্য। আমি সুস্মিতাদির কাছে আছি। সুস্মিতাদি, এই বিরাট বাড়ি, হতে পারে উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তৃণমূল বিধায়ক বলে তো কেউ মাথা দিব্যি দিয়ে রাখেনি ভাই তুমি রোজগার করতে পারবে না, তা তো নয়। তিনি ব্যবসা করে রোজগার করতে পারেন, তিনি অন্য কাজ করে রোজগার করতে পারেন। হ্যাঁ, অভিরূপা রয়েছে মনে হয় আমাদের সঙ্গে। আচ্ছা, অভিরূপার সঙ্গে যোগাযোগ করছি। দিদি, তোমার দেখে কি মনে হচ্ছে এই বাড়িটা বিরাট? তোমারও আশা করি স্বপ্ন থাকবে যেরকম একটা বাড়ি হোক তোমার দক্ষিণ দমদম বিধানসভা তো তোমার এলাকা, তার মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে দেবাশিস দা, আমি কালকেই ওই সুড়ঙ্গের মধ্যে বাড়ি দেখেছি শিবপুরে। হাওড়া, শিবপুরে। হ্যাঁ, বললাম শিবপুরে। আর আজকে দেখলাম এই পৈলানে এই দিলীপ মণ্ডলের বাড়ি। আমি দুটো বাড়ি দেখি না স্তম্ভিত। সাজানো বাড়ি মানে দেখেন? সাজানো বাড়ি দেখেছি কি দেখিনি আমি এই না, প্রথম। সাজানো বাড়ি কেন? হাতি বাড়ি না সাজান না, শেখ শাহজাহান। শাহজাহান তো আছে, হাতি না এক সেকেন্ড একটু হাতি বলতে বাড়ি দিই। তো আছে, হাতি মুখ বাড়ি, তো দেখতে হবে। হাতি মুখ বাড়ি, ক্যামেরা বাড়ি। দেখা গেছে বিজেপির অফিসে যাক, না, ছেড়ে না, দিন, না। ছেড়ে দিন, ছেড়ে দিন। না, না। অফিসে একটা বাড়ি এক। আচ্ছা, যেটা সামনে আসছে আমরা সেটা ধরি। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এই দুটো বাড়ি দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে, এটা আয়ভুক্ত কোনো মানে পরিবারের পক্ষে, মানে যদি আয়ভুক্তও হয় এইরকম বাড়ি কোনো পরিবারের পক্ষে, আমি বলছি যৌথ পরিবার, যেটা আজকে এখানে দিলীপ মণ্ডলের ছেলে সে আজকে বারংবার বলছে এটা আমাদের পৈতৃক সূত্রে বাড়ি, এই বাড়িটা আমার বাবা কাকা জ্যাঠা সবার নামে ভাগ করা, এটা আমার বাবার একটা ভাগ আছে, একটা পোর্শন আছে। এবার হয়তো সেই ডকুমেন্টস ওরা দেখিয়ে দেবে, কারণ ডকুমেন্টস একটা দলিল আমি করতেই পারি আমার সব ভাইয়ের নামে, করে আমি সেখানে দেখাতেই পারি আমরা সব ভাই সেখানকার মালিক, সবটাই ম্যানমেড। তা সুতরাং সেটা করাই যায় আর্টিফিশিয়াল ওয়ে। না আপনি করতে পারেন ওই বাড়ির দাগ নাম্বার এবং খতিয়ান দাদা একটু ফার্স্ট রাউন্ডটা বলতে দিন। না, নিয়মটা সাখারব বাবু, First round টা সাখারব বাবু, বলতে দিন। নিয়মটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে যে যার মতো বলুক, আপনি নিশ্চয়ই আপনার এরপরেই আপনার টেনিওর মানে এবার- আপনার টাইম আছে। হ্যাঁ, এবার তাতে দেখাতে পারি, এবং তারা বলছে যে আজকে এই বাড়িতে বাবা নেই কিংবা উনি প্রেজেন্ট ছিলেন না, তখন গেছে আর কি সাংবাদিকরা, এবং যারা সমস্ত তদন্ত সংস্থাগুলো হয়তো যাচ্ছে এক এক করে।